দু সপ্তাহের মাথায় খুচরা বাজারে ৫ টাকা বাড়িয়ে আলুর নতুন সরকারি দাম নির্ধারণ, মজুতদারি না ঠেকালে কোনো ফল মিলবে না, মত বিশেষজ্ঞদের। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম ও মোংলা বন্দর, বন্ধ পণ্য খালাস, জাহাজ জটে কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কায় আমদানিকারকরা। অনলাইন থেকে সরে এসে ৮ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এইচএসসি ও এসএসসি থেকে যোগ হবে ২০ নম্বর। সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মাদক মামলায় অভিযোগ আমলে আদালতের সমর্থকদের ভিড়। ৮ সপ্তাহের আগাম জামিন এমপি নিক্সন চৌধুরীর, চাইলেন ফরিদপুরের ডিসির শাস্তি। যাচ্ছে অন্য প্রসঙ্গে। ২ সপ্তাহের মাথায় আলুর দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। ৫ টাকা বাড়িয়ে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু এখন বিক্রি করতে হবে ৩৫ টাকা দরে। বিকেলে রাজধানীর খামারবাড়িতে ব্যবসায়ী ও হিমাগার মালিক সহ সব পক্ষের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক। তবে মজুতদারি ঠেকাতে না পারলে বাজারে স্থিতিশীলতা ফিরবে না বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। সরকারি হিসেবে চাহিদার তুলনায় খুব একটা ঘাটতি নেই আলুর সরবরাহে। তারপরও দাম বৃদ্ধির এমন প্রতিযোগিতার কোনো সদুত্তর পাচ্ছিলেন না কর্তা ব্যক্তিরা। ফলে কঠোর হয় সরকার, ৩টি ধাপে বেঁধে দেয়া হয় আলুর দাম। আর এতেই অলিখিত জোট বাঁধে ব্যবসায়ীরা। প্রায় সব পর্যায়েই আলু বিক্রি হয় বন্ধ, না হয় সরবরাহ কমিয়ে দেন তারা। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা নমনীয় সরকার। আলুর দাম এবার কিছুটা বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। কাল থেকেই পাইকারিতে ৩০ টাকা আর খুচরা পর্যায়ে দর থাকবে সর্বোচ্চ ৩৫ টাকা। হিমাগার পর্যায়ে ২৩ টাকার জায়গায় আমরা সেটা ২৭ টাকা করে দিচ্ছি। সেখানে আমার কৃষকরা কিন্তু আপনার সব বেশি দামটা পাবে। ব্যবসায়ীরা বলছেন, এবারের নির্ধারিত দামে মজুতদাররা আলু বিক্রি না করলে পড়তে হবে শাস্তির মুখে, যার দায় নেবে না কোল্ড স্টোরেজগুলো। তবে এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। আমাদের বাজার যখন কমতে থাকে তখন যেন আমাদের সরকারিরা দেখেন, সরকার যেন ভর্তুকি দিয়ে আমাদের যেন কৃষক যেন লস না করি। আমরা চেষ্টা করব এই মূল্যটা যেন ইনশাল্লাহ বলবৎ থাকে। আপনারা আমাদের সম্মান নষ্ট করবেন না, সরকারের ভাবমূর্তি নষ্ট করবেন না। যেই পর্যায়ে আছেন এই প্রাইস রাখবেন। তবে প্রাইস ব্যতিক্রম হইলে সরকার যদি কোনো রকমের অ্যাকশনে যায়, আমরা কিন্তু আপনাদের ব্যাপারে সহযোগিতা করতে সরকারের কাছে আসব না। একের পর এক পণ্য বাজারে অস্থিরতায় দিশেহারা ভোক্তারা। তবে প্রতি কেজি আলু ৬০ টাকা দরে কিনতে হবে, এমন চিন্তা কখনো কেউ করেননি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ১১ দফা দাবিতে দেশব্যাপী নৌযান ও লাইটারের শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে নৌবন্দরগুলো। এতে বন্ধ রয়েছে কার্গো জাহাজের পণ্য খালাস। কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন আমদানিকারকরা। কর্ণফুলী ১৬টি ঘাটে ঠাঁই দাঁড়িয়ে আছে কয়েকশো লাইটারের জাহাজ। নৌ শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে অচল অবস্থা। এতে জাহাজ জট সৃষ্টির আশঙ্কা করছেন আমদানিকারকরা। দাবি না মানা পর্যন্ত কাজে যোগ না দেওয়ার অবস্থানে অনড় শ্রমিকরা। এগুলো হচ্ছে অমীমাংসিত দাবি। আমরা এর আগেও অনেকবার এই দাবিগুলো আমরা উত্থাপন করছি। তো আমাদের এই দাবিগুলো কিন্তু মালিক পক্ষ সরবরাহ পক্ষ মেনে নেয় নাই। এখন পিছনে হটার আর কোনো উপায় নেই, বাধ্যই আমরা কর্মবিরতিতে অংশগ্রহণ করতেছি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চলবে। কর্মবিরতির পক্ষে সমর্থন জানিয়ে বাগেরহাটের পশুর নদী ও মোংলা নদীতে অবস্থান নিয়েছে কয়েকশো কার্গো জাহাজ। এতে বন্দরের বহিনোঙ্গরে থাকা সার, ক্লিংকর ও কয়লা সহ ১৫টি বাণিজ্যিক পণ্য বোঝাই জাহাজের পণ্য খালাস বন্ধ হয়ে যায়। নৌ সেক্টরে যে হয়রানি হচ্ছে আমরা চাঁদাবাজি, এর পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই কর্মবিরতি। কালকে রাত ৮টায় মিটিং ছিল, সেই মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই। এদিকে দেশের বিভিন্ন স্থানের মতো নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে পণ্য উঠানামা বন্ধ রয়েছে খুলনা নৌবন্দরেও। সকাল থেকে বন্দরের বিভিন্ন ঘাটে নোঙর করে রাখা আছে লাইটার জাহাজ সহ ছোট বড় কয়েকশো নৌযান। এছাড়া নারায়ণগঞ্জ, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন নৌ ও সমুদ্র বন্দরে নৌযান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। কেফায়েত শাকিল, সময় সংবাদ। নৌযান শ্রমিকদের ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের সদরঘাট এলাকাতে আছেন রিপোর্টার কমল দে। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি।
শ্রমিকদের ধর্মঘটে কিন্তু যে প্রতিদিনই আর্থিক ক্ষতির পরিমাণ 100 কোটি টাকার বেশি। আমি একটা তথ্য করে বলি, চট্টগ্রাম বন্দর আজকে 39টি মাদার ভেসেল অবস্থান করছিল সে পণ্য খালাসের জন্য। প্রতিদিন একটি মাদার ভেসেল থেকে লাইটারের জাহাজে 3200 মেট্রিক টন পণ্য খালাস করা হয়, কিন্তু যেহেতু আজকে পুরো দিনে কোনো পণ্য খালাস হয়নি, সে কারণে কিন্তু একটি মাদার ভেসেলকে দৈনিক 10 থেকে 15,000 মার্কিন ডলার জরিমানা গুনতে হবে। এবার আসি 305টি লাইটারের জাহাজ আজকে বহির্নোঙরে অবস্থান করছিল, মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে বিভিন্ন ঘাটে বা বন্দরে তারা পৌঁছে দিয়ে আসবে। এবার আসুন চট্টগ্রাম বন্দরে পার্শ্ববর্তী 17টি ঘাটে, সেই 17টি ঘাট সহ দেশের বিভিন্ন ঘাটে আজকে 666টি জাহাজ অবস্থান করছে পণ্য নিয়ে, কিন্তু তারা পণ্য খালাস করতে পারেনি। এর ফলে দেখা যাচ্ছে ক্ষতির পরিমাণ কিন্তু 100 কোটি টাকার বেশি। যেহেতু এক একটি জাহাজকে মাদার ভেসেলকে একদিন যদি অতিরিক্ত অবস্থান করতে হয় তাকে কিন্তু জরিমানা গুনতে হয়। এটি আলটিমেটলি এসে কিন্তু ভোক্তা পর্যায়ে পড়ছে, এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা। তা আমরা ব্যবসায়ীদের কথা বলছি, ব্যবসায়ীরা বলছে অতি শীঘ্রই তারা চান যেহেতু এই ধর্মঘট যেন সহসা প্রত্যাহার করা, কারণ এটা আর্থিক মূল্য অনেক ছাড়িয়ে যাবে। যদি আরেক দিন এরকম জাহাজ অবস্থান করতো তাহলে ক্ষতির পরিমাণ বাড়বে। এইভাবে যদি বিদেশি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে অবস্থান বেশি করতে হয় তাহলে কিন্তু জাহাজের যে বিদেশি মালিকরা আছে তারা চট্টগ্রাম বন্দরে জাহাজ পাঠাতে তারা আর আগ্রহী হবে না। পৃথিবীর কোনো বন্দরে কিন্তু এরকম জাহাজকে অবস্থান করতে হয় না, ধর্মঘটের কবলে পড়তে হয় না, শুধুমাত্র চট্টগ্রাম বন্দর ছাড়া। নানা অজুহাতে যে বিভিন্ন পণ্য দফা দাবিতে যে ধর্মঘটে চলছে, সেই ধর্মঘটে কিন্তু আজকে কোনো রকম পণ্য বহির্নোঙরে পণ্য খালাস হয়নি এবং সে পণ্য এবং কোনো পণ্য বিভিন্ন ঘাটে যেতে পারেনি। যদি ধর্মঘট দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু খাদ্য সংকট, খাদ্যের যে একটি সংকট দেখা দিচ্ছে সেটা কিন্তু হতে পারে। যেহেতু আপনি জানেন যে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে বিভিন্ন গম সব বিভিন্ন পণ্য কিন্তু এই লাইটারের জাহাজে করে ঘাটে ঘাটে পৌঁছে দেওয়া হয়। এবার আসেন শুধু লাইটারের জাহাজ কেন, ওয়েল ট্যাঙ্কার, অর্থাৎ যেগুলি ছোট ছোট ওয়েল ট্যাঙ্কার হচ্ছে তারাও কিন্তু বিভিন্ন তেল নিয়ে নদী বন্দরগুলিতে পৌঁছে দিয়ে আসে, সেটিও কিন্তু তার সংকট দেখা দিতে পারে। কারণ এক লাইটারের জাহাজ চট্টগ্রাম বন্দরের থেকে নিয়ে তারা প্রায় 3000 থেকে 3200 মেট্রিক টন তারা পণ্য তারা ক্যারি করে বিভিন্ন ঘাটে পৌঁছতে। যেমন আজকে যেহেতু কোনো পণ্য খালাস হয়নি সে কারণে কিন্তু ঘাট শ্রমিকরা বেকার বসেছিল, কোনো ঘাটেও কিন্তু পণ্য লোড আনলোড হয়নি। যেহেতু লাইটার জাহাজগুলো ঘাটে এসে অবস্থান করছে তারা হ্যাজ করেনি, সেখানে ঘাট শ্রমিকরা কিন্তু কোনো পণ্য লোড আনলোড করতে পারেনি। সেক্ষেত্রে বলা চলে আজকে যে ঘাট আজকে এর যে লাইটার শ্রমিকদের যে ধর্মঘট পণ্য দফা দাবিতে, এর ফলে কিন্তু 100 কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে। কারণ ব্যবসায়ীরা এই টাকা ক্ষতির মুখে পড়বে না, সে টাকা তারা তুলে নেবে পণ্যের দাম বাড়িয়ে ভোক্তা পর্যায়ে। তো বলা চলে চট্টগ্রাম বন্দরে এখন পর্যন্ত 39টি যে মাদার ভেসেল অবস্থান করছে পণ্য খালাসের জন্য বহির্নোঙরে, কিন্তু যেহেতু লাইটার জাহাজের ধর্মঘট তাই বহির্নোঙরে কোনো পণ্য খালাস হচ্ছে না, এর পাশাপাশি কোনো ঘাটও কিন্তু লোড আনলোড চলছে না। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আজকে ঘাট শ্রমিক লাইটার শ্রমিক ধর্মঘটের কারণে যে ব্যাপক অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টি হচ্ছে তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন। অনলাইন থেকে সরে এসে 8 বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার ডিনস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগের চেয়ে মূল্যায়নে নম্বর কমানোর তথ্য জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন পরীক্ষার মানের প্রশ্নে আপোষ করা হচ্ছে না বলেই কেন্দ্রে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরীক্ষায় এইচএসসি ও এসএসসির ফল থেকে যোগ হবে 20 নম্বর। কোভিড-19 পরিস্থিতির কারণে মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। পাবলিক পরীক্ষাগুলো একের পর এক বাতিলের সিদ্ধান্তের মধ্যেই শিক্ষার্থীদের নতুন উৎকণ্ঠা এখন উচ্চশিক্ষায় ভর্তির প্রক্রিয়া নিয়ে। এরই মধ্যে অনলাইন মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে আসার পরিপ্রেক্ষিতে অনেকটা দুশ্চিন্তায় পড়ে দেশের লাখো শিক্ষার্থী। মঙ্গলবার ডিনস কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সরাসরি নেওয়া হবে। সময় সংবাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান 8 বিভাগীয় শহরে হবে ভর্তি পরীক্ষা। সেসব শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হবে পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার হলে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ। আমাদের কলেজ প্রধান যে কলেজগুলো আছে বিভাগীয় শহরে এবং বিশ্ববিদ্যালয় যেখানে আছে সেখানে সেই বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোকে পরীক্ষার সেন্টার করা হবে। সার্বিক বিবেচনায় এবার পরীক্ষার নম্বর কমিয়ে আনার কথাও জানান অধ্যাপক ডক্টর সামাদ। আগে ছিল 120 পরীক্ষা হইতো, তো সেই 20 নাম্বার কমিয়ে দেওয়া হবে এমসিকিউতে। তবে ঢাবির ইতিহাসে প্রথমবারের মতো এই পদ্ধতিতে পরীক্ষা নেয়ায় শিক্ষার্থীদের মান নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই বলে জানান এই নীতি নির্ধারণী পর্যায়ের শিক্ষক।
আমাদের সকল দিন আমরা প্রত্যাশা করছি যে এই পদ্ধতিতে পরীক্ষা নিলে যারা কিনা এই ভর্তি যুদ্ধ মোকাবেলার জন্য কিছুটা তৈরি হয়ে গেছে তারা নিশ্চয়ই এই যে আমরা 80% পরীক্ষা নিচ্ছে 20% সমন্বয় করছি এটা মিলিয়ে তারা নিশ্চয়ই আমার মনে হয় তাদের মেধার স্বাক্ষর তারা রাখতে পারবে। এই খবরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা ঢাকা গিয়ে যদি পরীক্ষা দিতাম তখন আমাদের করোনার মধ্যে আমাদের একটা রিস্ক হইতো, তো এর জন্য নিজ নিজ বিভাগে বৈশা পরীক্ষা দেওয়া আমাদের জন্য ভালো। আমরা তো কখনো অনলাইনে পরীক্ষা দিই নাই এর আগে, তো আমার মনে হয় যে অনলাইনে পরীক্ষা না নেওয়াটাই বেটার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এইচএসসির ফল প্রকাশ হয়ে গেলে শিগগিরই 5টি ইউনিটে স্নাতক ভর্তি পরীক্ষার চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 18 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয়েছেন 1380 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,91,586 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,860 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 21,92,325 জনের। 24 ঘন্টায় নতুন করে 1380 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্ত 3,91,586 জন। 24 ঘন্টায় মারা গেছেন 18 জন। এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,699 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,542 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,07,141 জন। বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মাদক মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। জামিন নামঞ্জুর করে পাঠানো হয়েছে কারাগারে। এদিকে আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়েছেন সম্রাটের সমর্থকরা। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সমর্থকরা মঙ্গলবার এভাবেই ভিড় করেন আদালত প্রাঙ্গণে। রমনা থানায় দায়ের করা অস্ত্র ও মাদক মামলায় অভিযোগপত্র আমলে নেয়ার শুনানির জন্য সম্রাটকে আদালতে হাজির করা হয়। দুপক্ষের শুনানি শেষে সম্রাট ও তার সহযোগী আরমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আদালত। অভিযোগ গঠনের শুনানির জন্য 30 নভেম্বর দিন ধার্য করা হয়। এই অস্ত্র মামলাটি হচ্ছে এটার একজনই আসামি, সেটা হচ্ছে জনাব ইসমাইল চৌধুরী সম্রাট। সেখানে ওই এজাহারে এভাবে বলা আছে যে ইসমাইল চৌধুরী সম্রাটের দেখানো মতে তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের একটি খাট আছে, সেই খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল এবং পিস্তল, গুলি এবং ম্যাগজিন সহ উদ্ধার ছিল। অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে এবং আগামী 30/11 তারিখে এই বিজ্ঞ আদালতেই অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছে। জামিন আবেদন নামঞ্জুর করে সম্রাটকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত বছর 6 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় র্যাব। এর 1 মাস আগে 6 অক্টোবর সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের করা মামলায় শর্ত সাপেক্ষে 8 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন এমপি নিক্সন চৌধুরী। এদিকে ফরিদপুরের ডিসির শাস্তি চাইলেন তিনি। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের মামলায় আগাম জামিন নিতে মঙ্গলবার হাইকোর্টে হাজির হন ফরিদপুরের স্বতন্ত্র এমপি মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। শুনানি শুরুর আগেই বলেন ফরিদপুরের ডিসির বিরুদ্ধেও মামলা হওয়া উচিত। যেটা অসত্য জিনিস এটাকে এডিটিং করে বানানো হয়েছে। আমার এই রেকর্ডিংটা যতটুকু কথাই আছে ততটুকু তো জেলা প্রশাসকের কাছে আছেন, ফরিদপুর জেলা প্রশাসকের কাছে। তো ওনার মাধ্যমে এটা সোশ্যাল মিডিয়ায় কিভাবে আসলো জেলা প্রশাসকের বিচার হওয়া উচিত। দুই পক্ষের শুনানি শেষে হাইকোর্ট এমপি নিক্সনকে 8 সপ্তাহের আগাম জামিন দেন। তবে মামলার তদন্ত কর্মকর্তাকে সাহায্য করার ও সাক্ষীকে ভয়ভীতি প্রদর্শন না করার শর্ত দেন আদালত। শুনানিতে হাইকোর্ট বলেন আইন প্রণয়নকারী যদি আইন ভাঙেন তা গ্রহণযোগ্য নয়। 15 অক্টোবর চরভদ্রাসন থানায় ফরিদপুর 4 আসনের এমপির বিরুদ্ধে জেলার সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম মামলাটি দায়ের করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক অবস্থায় কোনো উপসর্গ প্রকাশ না পাওয়ায় অজান্তে হাড় ক্ষয় রোগ বয়ে বেড়াচ্ছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন অস্টিওপোরোসিস থেকে নিজেকে বাঁচাতে জোর দিতে হবে কায়িক পরিশ্রম, ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ সুষম খাবারের উপর।
রিকশা থেকে পড়ে আহত ৫৫ ঊর্ধ্ব আব্দুল খালেক, আর তাতেই ভেঙে পড়ে পায়ের হাড়। এক্স-রেতে ধরা পড়ে কোমর আর মেরুদণ্ডে হাড় ক্ষয়ের লক্ষণ, আর এটি হাড় ভেঙে যাওয়ার মূল কারণ বলে মনে করেন চিকিৎসকরা। ওনার যদি হাড়ের ক্ষয় না হতো তাহলে গিয়া উনি হয়তো সিম্পল একটা ফ্র্যাকচার হতো। আন্তর্জাতিক অস্টিওপোরোসিস ফাউন্ডেশনের তথ্য মতে বিশ্বে ৫০ ঊর্ধ্ব প্রতি ৫ জন পুরুষের মধ্যে একজন আর প্রতি ৩ জন নারীর মধ্যে একজন অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ে আক্রান্ত। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সীমিত পর্যায়ের এক সমীক্ষায় দেখা যায় ৫০ বছরের বেশি বয়সী প্রতি ২.২ জন নারীতে একজন ও প্রতি ৪ জন পুরুষের বিপরীতে একজন অস্টিওপোরোসিসে আক্রান্ত। অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়ে হাড় যে ভাঙে যে পরিমাণ, সেই পরিমাণ রোগী সারা পৃথিবীতে ক্যান্সার বা হৃদরোগ এই দুটা যোগ করলেও তার সমপরিমাণ রোগী নেই। যখন নানা রকম কমপ্লিকেশন অ্যারাইজ করে তখন তাদেরকে আর সুস্থ লাইফে ফিরিয়ে আনা সম্ভব হয় না। অস্টিওপোরোসিস প্রতিরোধে জোর দিতে হবে ব্যায়াম, কায়িক শ্রম, স্বাভাবিক ওজন, ভিটামিন ডি আর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারে। ৬৫০টি মাংসপেশি, ২০৬টি হাড় এবং ৩30টি আমাদের সন্ধি রয়েছে। এরা প্রত্যেকটি চাচ্ছে আমাকে ব্যবহার করলে আমি তোমাকে ভালো হাড্ডি দেবো, ভালো একটা কাঠামো দেবো। নীরব এ ঘাতক থেকে রক্ষায় ধূমপান আর মদ পান পরিহারের পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রায় ১১০০ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ কোরিয়া থেকে ১৮০টি বগি এবং ইন্দোনেশিয়া থেকে 10টি ইঞ্জিন আনা হয়েছে দেশে। আন্তনগর অভিজাত ট্রেনে গতি বাড়াবে এসব বগি ও ইঞ্জিন। সাখাওয়াত টিপুর ক্যামেরায় রিপোর্ট কমলদের। চট্টগ্রাম বন্দর দিয়ে ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা রেলের বগি ও ইঞ্জিনগুলো দ্রুত নেওয়া হয় পাহাড়তলী ওয়ার্কশপে। এরপর নেওয়া হয় চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। আর আনুষ্ঠানিকতা শেষ করে যুক্ত হয়ে যাচ্ছে রেলওয়ের বহরে। ইতিমধ্যে পূর্বাঞ্চলের 5টি এবং পশ্চিমাঞ্চলের 3টি আন্তনগর ট্রেনে সংযোজন করা হয়েছে নতুন বগি। ইন্দোনেশিয়া থেকে সবশেষ আনা 20টি বগি সংযোজন করা হবে সুবর্ণ এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং উপকূল এক্সপ্রেসে। এই কোচগুলি দিয়ে আমরা আমাদের বিদ্যমান যে পুরাতন র্যাক দিয়ে যে ট্রেনগুলি চলছে সেইগুলি পরিবর্তন করব। প্রতিস্থাপন ইতিমধ্যে শুরু হয়েছে, আরও 3-4টি ট্রেন প্রতিস্থাপনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরে নতুন ইঞ্জিন যুক্ত হয়নি রেলওয়ের বহরে। এতে ইঞ্জিন সংকটের মুখে রেলের সময়সূচিতে প্রচণ্ড ব্যাঘাত ঘটে। এই অবস্থায় দক্ষিণ কোরিয়া থেকে আনা 10টি ইঞ্জিনে আশার আলো দেখছেন পূর্বাঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। যাত্রীদেরকে আমরা যে বর্তমান যে সেবা দিচ্ছি এটা আরও ভালোভাবে ট্রেনগুলো রাইট টাইম চালাতে পারবো, সঠিকভাবে ট্রেনগুলো চালানো যাবে। বর্তমান যে ট্রেনগুলো চলতেছে সেগুলো ওর যে কার্যক্রমগুলো সেগুলো আরও সুন্দরভাবে নিতে পারবো। রেলের কর্মকর্তারা জানান বিদ্যমান সংকট কাটাতে সরকার 800 কোটি টাকা মূল্যের 200টি বগি এবং 300 কোটি টাকার 10টি ইঞ্জিন কিনেছে। কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে আরও নতুন 20টি বগি। একসময় নানা অনিয়ম এবং অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়া রেলকে চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে। ট্রেনে তোলা হয়েছে ট্র্যাকে। এবার ট্রেন চলাচলে গতি আনার জন্য সংগ্রহ করা হয়েছে লোকোমোটিভ এবং বগি, যেগুলো আগামী কয়েকদিনের মধ্যেই চলতে শুরু করবে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। সিরাজগঞ্জের সবচেয়ে বড় পৌর পাইকারি সবজির আড়তে আলুর দেখা নেই। ব্যবসায়ীরা বলছেন লোকসানের কারণে তারা বিক্রি বন্ধ রেখেছেন। ভোররাত থেকে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় উৎপাদিত সব সবজি নিয়ে আড়তে আসতে থাকেন কৃষকেরা। ফরমালিন মুক্ত বিভিন্ন ধরনের টাটকা সবজির পসরা বসে এই আড়তে। এখান থেকে খুচরা বিক্রেতারা সবজি কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করেন। দাম একটু বেশি হলেও আড়তে শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। বাগুন হলো আপনার 40-42, পটল 40-42, পিঁপড়া 20-22, সিম 70-80, কপি 80-90। আবাদ কম, যার জন্য দাম বেশি। মঙ্গলবার আড়তের সব দোকান ঘুরে কোথাও আলুর দেখা মেলেনি। কারণ হিসাবে আড়তদাররা জানিয়েছেন সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করলে লোকসানের কারণে তারা আলু বিক্রি বন্ধ রেখেছেন। আলুটা তো সরকারের দেখা উচিত, এটা মনিটরিং করা উচিত। প্রতিদিন এই আড়তে মোট 100টি দোকানে প্রায় 40 থেকে 50 লাখ টাকার সবজি কেনা বেচা হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেখছেন সন্ধ্যার সময়। প্রেসিডেন্টস কাপের খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার মাঠে নামছে তামিম একাদশ।
প্রতিপক্ষ নাজমুল একাদশ। এই ম্যাচের ফলাফলে নির্ধারণ হবে কোন দুই দল যাবে ফাইনালের মঞ্চে। মিরপুরে দু দলেরই ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। 3 ম্যাচে দুই জয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নাজমুল একাদশ 0.867 নেট রান রেটে ফাইনাল নিশ্চিত করেছে তারুণ্য নির্ভর এই দল। তবে অস্তিত্ব রক্ষা করতে জয়ের বিকল্প নেই তামিম একাদশের। 3 ম্যাচের মাত্র একটিতে জয়ের দেখা পায় তারা। 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। শেষ ম্যাচে নাজমুল একাদশকে হারাতে পারলে ফাইনালে উঠে যাবে তামিম একাদশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেক। 2 সপ্তাহের মাথায় খুচরা বাজারে 5 টাকা বাড়িয়ে আলুর নতুন দাম নির্ধারণ। মজুতদারি না ঠেকালে কোনো ফল মিলবে না, মত বিশেষজ্ঞদের। এবং অনলাইন থেকে সরে এসে 8 বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এসএসসি ও এসএসসি থেকে যোগ হবে 20 নম্বর। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।